ইশওয়ালা, আপনি আমাকে চিনতে পারছেন না কেন? ইরফান আবারও সোজা হয়, এগিয়ে এসে আঙুল উঁচিয়ে বলে। হু আর ইউ? আমাকে ডিস্টার্ব করছো কেন? মায়রা ঠোঁট উল্টে বলে। আমিই তো আপনার বার্ড ফলোয়ার। কথাটা বলে ইরফানের কপালে হাত দিয়ে বলে। আপনার কি জ্বর এসেছে? ইরফানকে এমন ঢুলতে দেখে মায়রা ইরফানের মুখের সামনে তার মুখ নিয়ে বলে। কি হয়েছে আপনার? ইরফান চোখ কষলে ভালোভাবে মায়রাকে দেখার চেষ্টা করলো, এলোমেলো কণ্ঠে বলে। বার্ড ফ্লাওয়ার, তুমি কোথায় ছিলে? মায়রা ইরফানের গালে হাত দিয়ে বলে। আমি তো ঘুমিয়েছিলাম। আপনার কি হয়েছে শিশুওয়ালা? ইরফান বাচ্চাদের মতো করে বলে। বার্ড ফ্লাওয়ার আমাকে কষ্ট দিয়েছে। মায়রার ভীষণ খারাপ লাগলো। ইরফান তার দুর্বল শরীরে মায়রাকে জড়িয়ে তার কোলে বসালো। এরপর মায়রার গলায় মুখ গুজে বিড়বিড় করে। মাই বার্ড ফ্লাওয়ার। মায়রা ইরফানকে ঠেলে বলে। ঘরে চলুন। ইরফান বিরক্ত হয়, মাথা তুলে মায়রার দিকে চেয়ে জেগে বলে। Pet girl, don't disturb me. কথাটা বলে মায়রা গালে নাক ঘষল। এরপর মায়রা ঠোঁট জোড়ায় চুমু আঁকল। মায়রার মুখে কেমন বিশ্রী গন্ধ লাগে। ইরফানকে ঠেলে বলে। কি খেয়েছেন আপনি? কথাটা বলে নাক চেপে ধরে। ইরফান মায়রার কাঁধে মাথা রেখে তার শরীরের ভার ছেড়ে দিলে মায়রা পেছন দিকে হেলে ঠাস করে পড়ে গিয়ে চেঁচিয়ে ওঠে। ইস, পিঠে কত ব্যথা পেল। ইরফানকে ঠেলতে ঠেলতে বলে। উফ, উঠুন, আমি ভর্তা হয়ে গেলাম। আপনি এমন মাতালদের মতো। কথাটা বলতে বলতে মায়রা থেমে গেল। কিছু বুঝলো বোধ হয়। ইরফানের মুখের বিশ্রী গন্ধ সাথে এমন অদ্ভুত আচরণের কারণ তাহলে ছাইপাশ খাওয়া। তার চোখ বড় বড় হয়ে যায়। মায়রার ভীষণ রাগ হয়, এই লোক এসব ছাইপাশ খায়। ছি! ইরফান মায়রার গলায় মুখ গুজে কি যে বিড়বিড় করে। মায়রা রেগে মেগে দু হাতে ইরফানের মাথায় চুল টেনে ধরে, তেজি কণ্ঠে বলে। অসভ্য লোক, আপনি এসব কি খেয়ে এসেছেন? ইরফান বিরক্ত হলো মায়রার গলায় নাক ঘষে বিড়বিড় করে। Stupid bird flower. সকাল সকাল ঘুম থেকে উঠে ইরফান থম মেরে বসে আছে। মাথা ভারী হয়ে আছে, ঘাড় কেমন ব্যথা হয়ে আছে। বেড থেকে নেমে ঘাড় এদিক ওদিক নাড়ায়। কালকে রাত থেকে কিছু মনে করতে পারছে না। রাত 10টার পর আহাদের বাড়িতে গিয়েছিল আহাদের বাবার সাথে মায়রার ব্যাপারে কথা বলতে। তারপর এই বাড়িতে আসলো কি করে মনে করতে পারে না। মায়রা ঘরে এসে ইরফানকে উঠে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়ায়, কোমরে হাত দিয়ে বলে। আমি এই দেশে থাকবো না, আমাকে বাংলাদেশে রেখে আসুন। ইরফান ভ্রু কুঁচকে বলে। Why? মায়রা রেগে বলে। আমি কোনো নেশাখোরদের সাথে থাকবো না, আমাকে রেখে আসুন। ইরফান অদ্ভুতভাবে বলে। What? Stupid এর মতো কি বলছো? মায়রা ইরফানের দিকে আরেকটু এগিয়ে এসে বলে। হ্যাঁ, এখন তো ভাজা মাছ উল্টে খেতে জানবেন না। যা ইচ্ছা না জানুন, আমি আপনার সাথে থাকবো না, শেষ। ইরফান রেগে শক্ত হাতে মায়রার গাল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে। আর একদিন যদি বলেছো আমার সাথে থাকবে না, একদম মেরে ফেলবো। মায়রা গালে ব্যথা পায়। ইরফানের এভাবে বলায় খারাপ লাগলো। চোখ দুটো টলমল করে ওঠে। দৃষ্টি নামিয়ে মলিন গলায় বলে। এমনিতেও যখন তখন মরে যেতে পারি, আপনাকে আর কষ্ট করে মেরে ফেলতে হবে না। মায়রার কথায় ইরফানের হাত শিথিল হয়। মায়রা নাক টানে ইরফান মায়রাকে বাঁ হাতে জড়িয়ে নেয়। ডান হাতে মায়রার চুল কানের পিঠে গুজে বলে। 60% রিকভার করেছো, কিচ্ছু হবে না তোমার। মায়রা মাথা তুলে তাকায় ইরফানের দিকে, আবারও নাক টেনে বলে। আপনি কিভাবে জানলেন? ইরফান মায়রার ভেজা চোখ মুছে দিয়ে বলে। গতকাল রাতে তুমি ঘুমিয়ে গেলে, আহাদের বাড়িতে গিয়েছিলাম। মায়রা কিছু বলল না। ইরফান মৃদু স্বরে বলে। আমাকে রাগাবে না। মায়রার কাল রাতের কথা মনে পড়লেও ইরফান বলেছিল রেগে গেলে আমার কি যেন হয়ে যায়, তাকে আঘাত করে নিজেই কষ্ট পায়। কথাটা মনে পড়তেই মায়রার মুখে কিছুটা হাসি ফোটে। কিন্তু ইরফান ওসব খেয়েছিল কেন ভাবতেই বিরক্ত হলো। এমনিতেই ইরফানের সিগারেট খাওয়ায় তার এত বিরক্ত লাগে, তার সাথে আরেকটা অসহ্যকর জিনিস অ্যাড হয়েছে। মায়রাকে চুপ দেখে ইরফান মৃদুস্বরে বলে। নেশাখোর কাকে বললে? মায়রা সাথে সাথে বলে। আপনাকে। আপনি এসব খান কেন?
আপনি আসলেই অনেক অসভ্য লোক, সেটা জানেন? ইরফান মায়রাকে ছেড়ে গম্ভীর গলায় বলে। স্টুপিড, আমি এসব খাই না। মায়রা মুখ বাঁকায়। এই লোক তো জীবনেও কিছু স্বীকার করে না। ইরফান ওয়াশরুমে চলে যায়। রাগ লাগছে আহাদের উপর। এবার বুঝেছে গত রাত থেকে তার কোনো কিছু কেন মনে নেই। ওই বেয়াদব তাকে কোনোভাবে এসব খাইয়েছে। মেজাজ খারাপ হলো তার। ওকে হাতে কাছে পেলে আগে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিবে বলে মনে মনে পণ করলো। দেখতে দেখতে আরও 3 দিন পেরিয়েছে। শুধু আগামীকাল বাংলাদেশে ব্যাক করবে। কিন্তু তার দুঃখের শেষ নেই। বেশ কয়েকবার ফারাকে কল করে 4বার কল রিসিভ হয়। শুধু রেগে বলে, এই বিয়াদব মেয়ে, আমার ফোন ধরো না কেন? এমনি বিয়ে করেও দেবদাস হয়ে ঘুরছি, এর মধ্যে এমন মেয়ে কপালে জুটেছে সারাদিন একবারও স্বামীর খোঁজ নেই না। তুমি এত পাষাণ নারী কেন ফারা পাখি? ইরফানের মতো আমারও কষ্ট হয়। আহারে। ফারা শুদ্ধর কথা রেখে উৎফুল্ল মনে বলে। শুদ্ধ বাইশ। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে যায়, জেগে বলে, এই ফারা, এই স্বামীকে ভাই ডাকছো? কালকে গিয়ে আগে 2টো থাপ্পড় দিয়ে ভাই ডাক ছুটাবো তোমার। বালের কপাল আমার। ফারা মুখ ফুলিয়ে রাখলো। শুদ্ধ নিজেকে শান্ত করলো। মুখ গোল করে শ্বাস ফেলে বলে, ফারা পাখি, আমার সুগার মারাত্মক কমে গিয়েছে গো। ফারা চিন্তিত কণ্ঠে বলে। কি হয়েছে তোমার? শুদ্ধ বেডের ওপর শুয়ে অসহায় কণ্ঠে বলে, বিলিভ মি ফারা পাখি, ফারা নামের এই স্পেশাল সুগারের অভাবে আমি অনেক শুকিয়ে গিয়েছি। যেদিন ইরফান বাংলাদেশে পা রাখবে আমি সেই দিনই খাট কিনবো। ফারা ভ্রু কুচকে বলে। মানে? শুধু মিটিমিটি হেসে বলে, মানে তো অনেক কিছুই, কোথা থেকে শুরু করব পাখি? ফারা বোধহয় বুঝলো শুদ্ধর মনোভাব। ফোনের ও পাশেই মেয়েটা লজ্জা পায়। এসব রেখে বলে, আমি ফুপু হব। শুদ্ধ ভ্রু কুচকে বলে। মানে? ফারা হেসে বলে। ভাইয়া বাবা হবে। কথাটা শোনা মাত্রই শুদ্ধ দ্রুত শোয়া থেকে উঠে বসে। মাথায় হাত দিয়ে বলে, কি? ওই শালা আমাকে রেখে কি করে বাবা হতে যাচ্ছে? এত বড় বিশ্বাসঘাতকতা! ফারা তবদা খেয়ে চেয়ে আছে। সে কি বললো আর শুদ্ধ কি রিয়াকশন দিচ্ছে? শুদ্ধ আফসোসের সুরে বলে, তোমার ভাইটা এটা কিভাবে করতে পারলো পাখি? আমাকে এভাবে পিছিয়ে দিল। আমি সব কিছুতেই ফার্স্ট, কিন্তু বাবা হব পরে। না, মনে হচ্ছে ইরফানের জন্য আর ওয়েট করা যাবে না। কালকে গিয়ে আগে আমি খাট কিনবো। এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। ফারা ওপাশ থেকে খট করে কল কেটে দেয়। এই লোকের মুখে যদি একটুও লাগাম থাকতো। শুধু মুখটা অসহায় করে রাখলো। তার বউটাও কেটে দিল। এসব কি? সে বাবা হওয়ার জন্য খাট কিনতে চাইছে, দোষের কি আছে এতে? মায়েরা ইনায়ার সাথে কথা বলে ফোন রাখলো। সে দিন গুনছে বাংলাদেশে যাওয়ার আর কতদিন আছে। গুনে গুনে 7 দিন আছে। মায়েরা ভীষণ এক্সাইটেড। ইনায়া মা হবে, কি দারুণ ব্যাপার। সে কবে যাবে আর ইনায়াকে বাচ্চা সহ দেখবে? ভাবতেই কি যে খুশি লাগছে। হঠাৎই তার লিওর কথা মনে পড়লে মায়েরা বেড থেকে নেমে দাঁড়ায়। লিওকে খেতে দেয়নি সে। প্রায় বিকেল হয়ে এসেছে। মায়েরা দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখলো লিও শব্দ করে মাছ খাচ্ছে। মায়েরা ভ্রু কুচকে তাকালো। সে তো খেতে দেয়নি। তবে কে দিল? ইরফান দিয়েছে। মায়েরা ঘরে আসে। তখনই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মায়েরা এগিয়ে এসে বলে, লিওকে আপনি খেতে দিয়েছেন? ইরফান ছোট করে বলে। হুম। মায়েরা খুশি হয়। লোকটা তো ওকে দেখলেই দূর দূর করে। আজ খেতে দেয় মায়েরা ভীষণ ভালো লাগলো। খুশি হয়ে বলে, আপনি অনেক ভালো শিশুওয়ালা। আমি আপনাকে করলার জুস, ভাজি, ভর্তা, পাউডার সব করে খাওয়াবো। ইরফান চোখ মুখ কুচকে তাকায়, বিরক্তি কণ্ঠে বলে। এসব খাবার খাওয়া তোমার বন্ধ। মায়েরা কোমরে হাত দিয়ে বলে, আমার মুখ দিয়ে আমি খাবো। আপনি বারবার নিষেধ করবেন না তো। আমার অনেক পছন্দের খাবার এটা। আপনি নাক ছিটকানো বলে আমার খুব কষ্ট হয়। ইরফান চোখ ছোট ছোট করে বলে, তোমার জন্য এখন আমাকে এসব অখাদ্যের গুণগান গাইতে হবে? মায়েরা অবুঝের মতো মাথা ওপর নিচ করে বলে, অবশ্যই। আপনি না আমাকে ভালোবাসেন? ইরফান গম্ভীর গলায় বলে। বাসি না। মায়েরা বিরক্ত হলো। সে তো ভুলেই গিয়েছিল এই লোকটা তার টেরা শাশুড়ি মায়ের পেট থেকে বেরিয়ে ঘাটতেরা হয়ে জন্মেছে। ইরফান গম্ভীর গলায় বলে, এসব অখাদ্য খাওয়ার হ্যাবিট ছেড়ে দেবে। মায়েরা রেগে বলে, আমার মুখ দিয়ে আমি খাবো? ইরফান ভ্রু কুচকে তাকায় মায়েরা দিকে। এগিয়ে এসে বলে, মুখ তোমার, রাইটস আমার। আন্ডারস্ট্যান্ড? মায়েরা চোখ ছোট ছোট করে বলে, তাহলে আপনার মুখও আপনার,
রাইটস আমার, আপনার সিগারেট খাওয়া বন্ধ। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, রেগে বলে। স্টুপিড, কি বলছো? মাথা ঠিক আছে? ইটস ইম্পসিবল। মায়রা কোমরে হাত দিয়ে বলে। তাহলে আমার করলা খাওয়া ছেড়ে দেওয়াটা ইম্পসিবল। কথাটা বলে উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালেই ইরফান মায়রাকে টেনে মায়রার গাল চেপে রূঢ় কণ্ঠে বলে। স্টুপিড গার্ল, তুমি ঠিক করেই নিয়েছো, আমাকে শান্তিতে থাকতে দেবে না, রাইট? মায়রা গালে হালকা ব্যথা পায়, অসহায় কণ্ঠে আবেগ নিয়ে ডাকে। শিশুওয়ালা। সাথে সাথে ইরফানের দৃষ্টি শিথিল হয়, হাত আলগা হয়। মায়রা ইরফানের দিকে তাকিয়ে বুঝলো ইরফানের উইকনেস। দারুণ তো। কথাটা ভেবে মুখ লুকিয়ে মিটি মিটি হাসল। এরপর হঠাৎই ইরফানকে ধাক্কা দিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলে। আপনার সব শান্তি আমি ভেজে ভেজে খাবো শিশুওয়ালা, বুঝলেন? কথাটা বলে হাসতে হাসতে দৌড় লাগায়। ইরফান বিড়বিড় করো, স্টুপিড বাঁদর। গলা চড়িয়ে বলে। হয়ে গেলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। শুধু রেডি হয়েছে, আর ঘন্টাখানেক পর তার ফ্লাইট। ইরফানের উদ্দেশ্যে বলে। মায়েরাকে নিয়ে দ্রুত আয়, আমি বিয়ে করব। ইরফান ল্যাপটপে আঙুল চালানো স্টপ করে ভ্রু কুচকে তাকায় শুদ্ধর দিকে, গম্ভীর গলায় বলে। কয়বার বিয়ে করবি? ইরফানের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, মাথায় হাত দিয়ে বিস্ময় কণ্ঠে বলে। এই খবরও জানিস তুই? ইরফান আবারও তার কাজে মনোযোগ দেয়, সাথে বলে। আই নো এভরিথিং। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলে। তুই আসলে 1 নম্বর সিসিটিভি। সে ঠিকই বলেছিল, এরপর বউ দুটোই সিসিটিভি। মায়েরা ব্যালকনি থেকে ঘরে আসতে শুদ্ধ হেসে বলে। মায়েরা বিয়ে করবে? মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে। কাকে ভাইয়া? শুদ্ধ হেসে বলে। ইরফানকে। একটু থেমে মিটি মিটি হেসে বলে। তুমি চাইলে যে কোনো ছেলেকে করতে পারো, আমি সব ম্যানেজ করব। মায়েরা আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান শুদ্ধর দিকে রেগে তাকিয়ে আছে। মায়েরা মনে মনে হাসল। ইরফানকে রাগাতে ভালোই লাগে, সবচেয়ে বড় কথা ইরফানকে রাগানো ভীষণ সহজ। মায়েরা শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে বলে। ভাইয়া আপনার ফোন বের করুন, আমি আপনাকে দেখাচ্ছি আমার কিরকম ছেলে পছন্দ। শুদ্ধ মায়েরার কথায় হেসে ফেলল, পকেট থেকে ফোন বের করে মিটি মিটি হাসছে। ইরফান তার কোল থেকে ল্যাপটপ ঠাস করে বেডের উপর রাখে, এরপর বড় বড় পা ফেলে মায়েরার পাশে দাঁড়িয়ে মায়েরার হাত শক্ত হাতে চেপে ধরে রেগে বলে। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা বিরক্তি কণ্ঠে বলে। আগে ছেলেটাকে দেখিয়ে দেই, একটু অপেক্ষা করুন, আমার প্রথম স্বামী। তো হাসতে হাসতে ডিভানে শুয়ে পড়েছে এক প্রকার। এই মায়েরা একটা জিনিস, তার কয়েকশো কাঠি উপরে। মায়েরা পাশ ফিরে তাকালে শুদ্ধকে ডিভানে বসে হাসতে দেখে বলে। কি হলো ভাইয়া, ছেলেদের দেখান। ইরফান রেগে চিল্লিয়ে বলে। শাট আপ। মায়েরা ঝাঁকে দিয়ে ওঠে, শুধু পেট চেপে হাসে। ইরফান মায়েরার পেট চেপে উঁচু করে তার পেছনে দাঁড় করিয়ে দেয়, এরপর শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে। এখান থেকে বের হ। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে তার ফোন মায়েরার দিকে তাক করে বলে। মায়েরা দেখো তো, এ কি পছন্দ হয়? ইরফান শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিয়ে ঘরের বাইরে ছুঁড়ে মারে। শুদ্ধ চোখ বড় বড় করে দৌড়ে গিয়ে ফোন ক্যাচ করে ধরে নেয়। ইরফান শুদ্ধর মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। শুদ্ধ ওপাশ থেকে হাসছে। আগে তো সে একা একা জ্বালাতো, এখন তার এক সঙ্গী হয়েছে। তার 70% কাজ মায়েরা নিজেই করে দেয়। দরজার ওপাশ থেকে আবারও গলা উঁচু করে বলে। মায়েরা, আমি সব ছেলেদের পিক কালেক্ট করে রেখেছি, তুমি পরে চুজ করে দেখো। মায়েরা এপাশ থেকে তাল মিলিয়ে বলে। ওকে ভাইয়া। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। মায়েরা ভেঙচি কাটে, সারাদিন তাকে ডোন্ট লাইক ইউ বলে, সেও এভাবে জ্বালাবে। দেখো বাচ্চা কেমন লাগে এখন। মায়েরা ইরফানের দৃষ্টি পাত্তা না দিয়ে ব্যালকনিতে যেতে নিলে ইরফান মায়েরাকে টেনে তার সাথে শক্ত করে চেপে ধরে। মায়েরা ইরফানকে ঠেলে বলে। কি করছেন? ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে। বিয়ে করবে? মায়েরা দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে। না না, করব না করব না। ইরফান মায়েরার গালে ডান হাতের বুড়ো আঙুল স্লাইড করতে করতে বলে। করতে হবে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান আবারও বলে। কাকে যেন বিয়ে করবে? মায়েরা ঢোক গিলে ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। তোমাকে অ্যাগেইন বিয়ে দেব। মায়েরা অদ্ভুতভাবে তাকায়। ইরফানের ঠোঁটের কোণে হাসি চোখে পড়ে মায়েরা। খারাপ লোক,
নিজের বউকে দিয়ে দিতে চায়। ইরফানের ফোনে কল আসায় সে মায়রাকে ছেড়ে দাঁড়ায়। মায়রা ছাড়া পেয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে পিছু ফিরে বলে, শাহরুখ খান দেখতে কি সুন্দর, আমি তাকে বিয়ে করতে চাই, আপনি কি ব্যবস্থা করবেন? ইরফান কল রিসিভ করতে গিয়েও করল না। পিছু ফিরে মায়রার দিকে তাকায়। মায়রা মেকি হেসে বলে, শাহরুখ খান হলে আমি বিয়েতে এক পায়ে রাজি। ইরফান দাঁত কিরমির করে তাকায় মায়রার দিকে। ইচ্ছে করছে একে থাপ্পড় দিয়ে বাথরুমে ছোটাতে। মায়রা মিটিমিটি হেসে বলে, সে কি আমার বর হবে? ইরফান মায়রার দিকে এগিয়ে আসতে নিলে মায়রা এক দৌড় দেয়। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে, হাতের ফোন বেডের উপর ছুঁড়ে মারে। শুদ্ধ মায়রাকে দৌড়ে বেরিয়ে যেতে দেখল। ঘরে এসে ইরফানের দিকে তাকিয়ে বলে, তোর বউকে তাড়া করছিস কেন? ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, তোর গ্রামে থেকে থেকে ও একটা বাদর হয়েছে, জ্বালিয়ে মারে যত সব স্টুপিড বাদরের দল। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায়। এটা কেমন যুক্তি? ইরফানের বিয়ের আগে সে তো মায়রাকে চিনতই না। মায়রা তো তার চেয়েও 10 কাঠি উপরে। আর এই বেয়াদব তারা এক গ্রামের ছেলে মেয়ে বলে তাকে দোষী করছে। তবে একটু হাসিও পেল। আহারে, মায়রার জ্বালায় এখনই অতিষ্ঠ তার ভাইটা। গলা ছেড়ে মিটিমিটি হেসে বলে, কেবল তো শুরু শোনা, বাকি জীবন তো পড়েই আছে। সহ্য করতে শেখ। এসবই তোর তোর নিত্যদিনের সঙ্গী। হাজার হোক তোর স্পেশাল বাদর বউ বলে কথা। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে বেড থেকে ফোন তুলে কাউকে কল ব্যাক করে। কানাডায় আসার পুরোপুরি 1 মাস পূর্ণ হয়েছে ইরফান মায়রার। সকাল সকাল নামাজ পড়ে মায়রা বাড়ি থেকে বেরিয়েছে। বাড়ির বাইরে বেশ অনেকটা জায়গা জুড়ে খোলামেলা। দুপাশে বেশ কিছু গাছপালা আছে, অনেকটা বাগানের মতো। মায়রা এতদিন এখানে থাকলেও সেভাবে বাইরে আসা হয়নি তার। আজ মন ভীষণ ফুরফুরে। আগামীকাল বাংলাদেশ যাবে, মূলত এজন্যই মন ভীষণ ভালো। কতদিন পর নিজের দেশে পা রাখবে, সবাইকে দেখতে পাবে, ভাবতেই মনটা আরও উৎফুল্ল হলো। এইখানকার জায়গাগুলো অনেক পরিষ্কার, মায়রার ভীষণ ভালো লাগে। তবে এই দেশের পরিষ্কার জায়গার চেয়ে নিজের দেশের একটু একটু নোংরাও ভালো বলে মনে হলো মায়রার। নিজের দেশে আলাদা এক শান্তি পাওয়া যায়। মায়রা এসব ভাবতে ভাবতেই ছোটোখাটো বাগানের ভেতর প্রবেশ করে। এখানে বেশ অনেক ধরনের ফলের গাছ, 2-একটা ফুলের গাছ দেখলো। তবে ফলের গাছ বেশি। মায়রার সবচেয়ে বেশি ভালো লাগলো আপেলের গাছ। এগিয়ে গিয়ে একটা আপেল ছিঁড়ে নেয় গাছ থেকে। এরপর হাঁটতে হাঁটতে আপেলে কামড় বসায়। বেশ ভালো লাগলো। এক কোণার দিকে কিছু একটা চোখে পড়ে মায়রার। মায়রা ভীষণ অবাক হয়। পরিচিত ঠেকলো তার কাছে। দ্রুত পায়ে এগিয়ে যায় মায়রা। হাতের আপেলটি প্রায় শেষ, পুরোটা মুখে পুরে গাছটির সামনে বসে পড়ে মায়রা। এটা তো সেই টিয়া পাখির মতো দেখতে। এটা আসলে কি? মায়রা বুঝতে পারল না। তাকে একবার গ্রামে এক বাচ্চা এনে দিয়েছিল, তার কাছে কি যে ইউনিক আর ভালো লেগেছিল সেই গাছ এখানে। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। মাটিতে পা ছড়িয়ে বসে ফুলগুলো একটা একটা করে ছিঁড়তে বসে গেল। ইরফান কোথা থেকে যেন ক্যামেরা হাতে নিয়ে দাঁড়ায় বাগানের মাথায়। তার সেকেন্ড ক্যামেরা কানাডায় রেখে গিয়েছিল, আজ হঠাৎ করে বের করে নিয়ে এসেছে। অনেকদিন পর ক্যামেরা হাতে নিয়েছে। উদ্দেশ্য প্রকৃতি নয়, বরং মায়রা। মায়রাকে চেনার পর থেকে সেই আগের মতো প্রকৃতির পিক ক্যাপচার করার প্রবল ইচ্ছের ব্যাপারটা তার মাঝে কেন যেন নেই। সে ক্যামেরা হাতে নিয়ে আশেপাশে মায়রাকে খুঁজে বেড়ায়। বাগানেতে তার লাগানো ব্লাড ফ্লাওয়ারের গাছের কাছে মায়রাকে বসে থাকতে দেখে ক্যামেরা হাতে বাইরে এসেছে। মায়রা অনেকগুলো বাড ফ্লাওয়ার গাছ থেকে ছিঁড়ে তার কোলের উপর রাখে। এরপর একটা ফুল তার মুখের সামনে ধরে পাখির মতো করে। মায়রার এত অবাক লাগে, মেয়েটা ভেবে পায় না এই ইউনিক ফুলগুলো এত জীবন্ত লাগে কেন তার কাছে। মনে হয় জলজ্যান্ত টিয়া পাখি কি সুন্দর ঘুমিয়ে আছে। মায়রার হঠাৎই ডান দিকে নজর পড়লে ইরফানকে চোখে পড়ে। 2 হাতের মুঠোয় ফুলগুলো নিয়ে এসে উঠে পড়ে। এরপর এক প্রকার দৌড়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। হেসে কিছু বলতে গিয়েও থেমে যায় ইরফানের হাতে ক্যামেরা দেখে। মায়রা 2 পা পিছিয়ে যায়। ইরফানের পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। ইরফানের পরনে কালো শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ক্যামেরা। মায়রা কিছু একটা ভেবে আবারও ইরফানের দিকে এগিয়ে এসে বলে, আপনাকে আমার চেনা চেনা লাগছে। ইরফানের ক্যামেরা সহ হাত নামিয়ে ভ্রু কুঁচকে তাকায় মায়রার দিকে। মায়রা একটু ভেবে তড়াক করে বলে, আপনি কি ক্যামেরা নিয়ে আমাদের গ্রামে যেতেন? ইরফান মাথা নিচু করে সূক্ষ্ম হাসে।
মায়রা চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আছে। মায়রার মনে পড়ল যেদিন একটি বাচ্চা তাকে এই ফুল এনে দিয়েছিল, সেদিনই ক্যামেরা হাতে একজনকে দেখেছিল সে। তার সামনে ক্যামেরা এসে পড়েছিল। মায়রা সেই ক্যামেরা কুড়িয়ে নিয়ে লোকটাকে দিতে গিয়েছিল বলে লোকটি তাকে কি ধমকটাই না দিয়েছিল। আর এমন ধমক তো ইরফানও দেয়, আবার অমন ক্যামেরা হাতেও দাঁড়িয়ে আছে। সেদিন মাস্ক পরে থাকায় চেহারাটা দেখতে পায়নি। মায়রা চোখে বিস্ময় কণ্ঠে বলে, আপনি সেই লোক? ইরফান মায়রার বিস্ময় মুখপানে কিছু সময় চেয়ে থাকে, ঠোঁট বাঁকায় সামান্য। এরপর হঠাৎই মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়রা তপ্তা খেয়ে যায়। ইরফান মায়রার কানের পিঠে আলতো কামড় দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফান মৃদু স্বরে বলে, 100% রিকভার করেছো, তোমার অপারেশন ক্যান্সেল। কথাটা বলে ইরফান মায়রার কানের পিঠে চুমু খায় একটা। ডক্টর মায়রাকে 3 মাসের ঔষধ দিয়েছে। এই কোর্স শেষে আবারও 3 মাসের কোর্সের ঔষধ দেবেন। ডক্টর পুরোপুরি নিশ্চয়তা দিয়েছে মায়রা সুস্থ হয়ে যাবে। ইরফান বুক ভরে শ্বাস নেয়, বিড়বিড় করে। মাই বার্ড ফ্লাওয়ার। মায়রা মৃদু হাসল। 2 হাতে ফুলগুলো ধরে রেখেই ইরফানের পিঠে 2 হাত রাখে। সে তার শীষওয়ালার বুকে বাঁচবে। কথাটা ভাবতেই মায়রার মুখের হাসি দীর্ঘ হয়। কত কষ্ট পেয়েছে তারা দুজন। আল্লাহ সব ঠিক করে দিয়েছেন। মায়রা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া করে। ইরফান মায়রাকে জড়িয়ে ধরে রেখেই মায়রার কানের কাছে মুখ নিয়ে ছোট করে বলে, তোমার হাতে যে ফ্লাওয়ার, এটার নাম কি জানো? মায়রা ইরফানের বুকে মাথা রেখে মাথা নেড়ে বলে, না তো, এটার নাম কি? ইরফান মৃদু হেসে মায়রার কানের পিঠে আরেকটা চুমু এঁকে মৃদু স্বরে বলে। জীবন্ত বার্ড ফ্লাওয়ারের হাতে ঘুমন্ত বার্ড ফ্লাওয়ার। মায়রা বুঝতে না পেরে বলে। মানে? ইরফান মায়রাকে ছেড়ে দাঁড়ায়। এরপর মায়রার দিকে চেয়ে বলে, তুমি জীবন্ত বার্ড ফ্লাওয়ার, আর তোমার হাতে ওটা ঘুমন্ত বার্ড ফ্লাওয়ার। মায়রা বোধহয় বুঝেছে, অবাক হয়ে বলে, এই ফুলের নাম বার্ড ফলোয়ার? ইরফান ছোট করে বলে। হুম। এরপর তার বা হাতে মায়রার খোপা করা চুলগুলো খুলে দেয়। এরপর মায়রার হাত থেকে একটি বার্ড ফ্লাওয়ার নিয়ে বেশ কসরত করে মায়রার বাম কানের পিঠে গুঁজে দেয়। মায়রা চোখের পাতা ফেলে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার কাজ শেষ করে মায়রার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, চুপচাপ দাঁড়াও এখানে। কথাটা বলে ইরফান ক্যামেরা হাতে নিয়ে মায়রার দিকে চেয়েই পিছন দিকে পিছিয়ে যায়। মায়রা ইরফানকে দেখে মৃদু হাসে। ইরফান মায়রার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে মায়রার দিকে ক্যামেরা তাক করে। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানকে তার কাছে কি সুন্দর লাগছে। না চাইতেও মায়রা ঠোঁটের কোণের হাসি দীর্ঘ হয়। ইরফান মায়রার বেশ কয়েকটা পিক ওঠায়। মায়রা আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকে। এক দৌড়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। দৌড়ানোর জন্য ইরফান রেগে মায়রাকে কিছু বলতে চায়, তার আগেই মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমাকে পিকগুলো দেখান, আমি দেখতে চাই। আপনি তো অনেক সুন্দর পিক উঠান, পুরাই জোস ক্যামেরাম্যান। ইরফান সামান্য নিচু হয়ে মায়রার কাঁধে থুতনি ঠেকিয়ে আর চোখে মায়রার দিকে তাকায়। সূক্ষ্ম হাসে। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে একটি সুরের শেষ বাজায়। মায়রার পুরো শরীরে কেমন শীতল স্রোত বয়। ইরফানের কণ্ঠ এই শীষ শুনলে মায়রার যে কতটা অদ্ভুত অনুভূতি হয় তা কি করে বোঝাবে। একটু পর ইরফান থেমে সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে, তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে ছলনায় হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া। মায়রা ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। চোখ জোড়া ভরে ওঠে। ইরফান মায়রার চোখে পানি থেকে থেমে যায়। মায়রাকে নিজের দিকে ঘুরিয়ে ডান হাত মায়রার গালে রেখে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মায়রা চোখ নামিয়ে নেয়। তার খারাপ লাগছে ইরফানের সেই রাতের কথাগুলো মনে করে।
তার শিশুওয়ালা তাকে কত ভালোবাসে, কিন্তু সে কত কষ্ট দিয়ে দিয়েছে। ইরফান আবারও নরম সুরে জিজ্ঞেস করে। কি হয়েছে বলো? মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে, নাক টেনে বলে। আমি অনেক সরি শিশুওয়ালা। ইরফান ভ্রু কুচকে বলে। ওয়াই? মায়েরা ঠোঁট উল্টে বলে। আমি আর আপনার থেকে কিছু লুকিয়ে রেখে আপনাকে কষ্ট দিব না। ইরফান বুঝলো মায়েরার কথা, সামান্য হেসে মৃদু স্বরে বলে। ইটস ওকে। তাছাড়া লুকিয়ে রাখতে চাইলেও আর পাবে না। মায়েরা আর কিছু বলল না, একটু চুপ থেকে হঠাৎই বলে। এই বাড়িটা কার? বাড়ির মালিক নেই? ইরফান পিছু ফিরে তাদের সাদা বাড়িটির দিকে তাকায়, এরপর আবারও মায়েরার দিকে তাকিয়ে বলে। বাড়িতে মালিকের নেম লেখা আছে। মায়েরা অবাক হয়ে বলে। কোথায়? চেক করো। মায়েরা আশেপাশে তাকিয়ে খোঁজে, হঠাৎই উপর দিক থেকে চোখ বলে দেখলো বাড়ির উপরে অনেক বড় করে খোদাই করে লেখা। বার্ড ফ্লোর। লেখার কালারটি হালকা সোনালি টাইপ, যেন চিকচিক করছে। মায়েরা এতদিনে একবারও খেয়াল করেনি। বিস্ময় দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে বলে। এটা? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। ফুল 1 মান্থ নিজের বাড়িতে থেকে আজ আজ মালিককে খুঁজছো? ইন্টারেস্টিং। মায়েরা কথা বলার ভাষা হারায়। বাড়িটা তার এত পছন্দ হয়েছিল, এখানে আসার পরপর তার ইচ্ছে করত এই বাড়িটা তুলে বাংলাদেশে নিয়ে যেতে। এখন জানছে বাড়িটা তার। ইরফানকে যত দেখে তত অবাক হয়, কিছু একটা ভেবে বলে। এই বাড়ি কবে বানিয়েছেন? ইরফান ভ্রু কুচকে বলে। 1 year ago। মায়েরা অবাক হয়, তার বিয়ের তো 6 মাসও হয়নি। ইরফান এই বাড়ি 1 বছর আগে তার জন্য কিভাবে বানিয়েছে? হিসাব মিলল না তার, কিছু একটা ভেবে বলে। আপনি কি আমাকে আগে থেকেই চিনতেন? একদম কথা ঘোরাবেন না বলে দিলাম। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়েরার দিকে, গম্ভীর গলায় বলে। চিনতাম। মায়েরা অবাক হয়, ভ্রু কুচকে বলে। কবে থেকে চিনতেন? ইরফান তার ক্যামেরায় দৃষ্টি রেখে বলে। 2 years। মায়েরা বিস্ময় কণ্ঠে চেঁচিয়ে ওঠে। কি? ইরফান মায়েরার দিকে ভ্রু কুচকে তাকায়, মায়েরা জহুরি চোখে চেয়ে বলে। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আপনি আমাকে কিভাবে চিনতেন? ইরফান ডান হাতের 2 আঙ্গুল দিয়ে মায়েরার মাথায় একটা টোকা দিয়ে সূক্ষ্ম হেসে বলে। বাংলাদেশে গিয়ে বলবো। নো। মায়েরা তার 2 হাতের ইরফানের হাত ধরে বলে। এখানেই বলুন প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়েরা বিরক্ত কণ্ঠে বলে। এখানে বলবেন না কেন? ইরফান ক্যামেরায় দৃষ্টি রেখে রেখে বলে। মাই উইশ। মায়েরা গাল ফুলায়, বিড়বিড় করে। ঘাটতারা একটা। ইরফান মায়েরার দিকে এগিয়ে গিয়ে বলে। আমি কি? মায়েরা থতমত খেয়ে তাকায়, কিছু একটা মনে পড়তেই আমতা আমতা করে বলে। নেশাখোর। ইরফান রেগে বলে। আবার এসব ফালতু কথা বলছো? ইরফান মায়েরার চুল কানের পিঠে গুজে দিয়ে ঠান্ডা গলায় বলে। আমি এসব খাই না। আহাদ আমার অগোচরে কোনোভাবে খাইয়ে দিয়েছিল, এই জন্য ও 3টে থাপ্পড়ও খেয়েছে। তুমি আর একবার এসব ফালতু ট্যাগ আমাকে লাগালে তোমার উপর বাইটের বর্ষণ ছড়বে। বি কেয়ারফুল। মায়েরা ইরফানের দিকে চেয়ে শুকনো ঢোক গিরে। ইরফান ঠোঁট বাঁকালো সামান্য, এরপর গলা নামিয়ে বলে। ইউ নো বার্ড ফ্লাওয়ার, যেদিন থেকে রোমান্সের ক্লাস স্টার্ট করব মেবি ইউ কান্ট হ্যান্ডেল মি। আপাতত রেস্ট নেওয়ার সুযোগ দিয়েছি, আমাকে শান্ত থাকতে দাও। তোমার পানিশমেন্ট কখনো অফ হবে না, জাস্ট পানিশমেন্ট সিস্টেম চেঞ্জ হবে। মায়েরা ইরফানের কথাগুলো শুনে জমে যায়, মাথা নিচু করে বারবার ঠোক গিরে। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরাকে জড়িয়ে ধরতে গেলে মায়েরা হঠাৎই নিচু হয়ে ইরফানের পাশ দিয়ে দৌড় দেয়। ইরফান বুঝতেই পারেনি মায়েরা দৌড়াতে দৌড়াতে পিছু ফিরে শব্দ করে হাসে। ইরফান বিরক্তি চোখে তাকায় মায়েরার দিকে। উফ, এই বাদুরকে নিয়ে আর পারা যাচ্ছে না। মায়েরা ইরফানের দিকে চেয়ে হাসতে হাসতে হঠাৎই উঠে পড়তে নিলে ইরফান দ্রুত এগিয়ে গিয়ে মায়েরার কোমর পেঁচিয়ে ধরে। মায়েরা দ্রুত 2 হাতে ইরফানের শার্ট খামচে ধরে। ইরফান রেগে বলে। তুমি কি আমার হাতে থাপ্পড় খেতে চাইছো? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে দুদিকে মাথা নাড়ে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে। বাদরামি ছাড়বে না? মায়েরা আবারও দুদিকে মাথা নাড়ে। কি ইশারা করেছে বুঝতে পেরেই চোখ বড় বড় করে দ্রুত উপর নিচ মাথা নাড়ে। ইরফান বিড়বিড় করে। স্টুপিড। কথাটা বলেই হাতের ক্যামেরা পাশেই আলতো হাতে ছুঁড়ে ফেলে। এরপর 2 হাতে মায়েরাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়।
মুখ এগিয়ে নিলে মায়রা দ্রুত ডান দিকে মুখ ফিরিয়ে নেয়। ইরফানের মুখ মায়রার গলায় গিয়ে ঠেকে। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে, মায়রার গলায় দাঁত বসায়। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ক্ষত স্থানে একটি গাঢ় চুমু আঁকে, এরপর মাথা তুলে বিরক্তি কণ্ঠে বলে, বাদরামি করছো কেন? মায়রা ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়, ডান হাত উঠিয়ে গলায় হাত বুলিয়ে অসহায় চোখে তাকায় ইরফানের দিকে, মিনমিন করে বলে। ইরফান ডান হাত মায়রার মাথার পেছনে চুলের ভাঁজে রেখে ঠান্ডা গলায় বলে, নো নিড। কথাটা বলেই মায়রা ঠোঁট জোর আঁকড়ে ধরে। মায়রা চোখ বুঝে নেয়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে মায়রা আর ইরফান দাঁড়িয়ে আছে এক কোণায়। মায়রার মাথা কেমন যেন ঘুরছে। ইরফান বাঁ হাতে মায়রাকে নিজের সাথে আগলে নেয়। মায়রা কিছু বলল না। কিছুক্ষণের মাঝেই শুদ্ধ গাড়ি নিয়ে আসতে ইরফান মায়রা ব্যাক সিটে উঠে যায়। মায়রার ক্লান্তিতে চোখ বুঝে আসে। ইরফান কোনো কথা ছাড়াই মায়রার মাথা তার বুকে চেপে রাখে। মায়রাও নিজের দুর্বল শরীর ইরফানের বুকে এড়িয়ে চোখ বুঝে নেয়। ইরফান মায়রার কপালে একটা চুমু আঁকলে শুদ্ধ সামনে থেকে হেসে বলে, আস্তাগফিরুল্লাহ, আমার মতো মাসুম বাচ্চার সামনে এসব কি করছিস সোনা? ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে তাকায়, মুখ নামিয়ে মায়রার ঠোঁট জোড়ায় একটা চুমু আঁকে। টুকু সময়ের মাঝেই মায়রা ঘুমিয়েছে। শুদ্ধ লজ্জা পাওয়ার ভান করে বলে, আজ আমি লজ্জার টিকা নিয়েছি বলে শুধু শরমই পাচ্ছি। ইরফান সিটে মাথা এড়িয়ে চোখ বুঝে নেয়। বাসায় ফিরেছে ইরফান মায়রা। রুমা নেওয়াজ এগিয়ে এসে মায়রাকে জড়িয়ে ধরে। মায়রা নিজেও তার শাশুড়িকে জড়িয়ে ধরে। মায়রার ভীষণ ভালো লাগে তার শাশুড়ির এমন মায়ের মতো আচরণ। রুমা নেওয়াজ মায়রাকে ছেড়ে মায়রার কপালে চুমু এঁকে বলে, কেমন আছো আম্মু? এখন শরীর কেমন তোমার? মায়রা মৃদু হেসে বলে, যাদের কপালে মায়ের মতো শাশুড়ি থাকে তারা আবার খারাপ থাকে নাকি? মায়রার কথায় রুমা নেওয়াজ মৃদু হাসল। ইরফানের বাবার থেকে মায়রার ব্যাপারে শোনার পর এরপর মায়রা অসুস্থতা সব মিলিয়ে রুমা নেওয়াজের মায়রার উপর কী যে মায়া হয়, এই যে খেয়াল রাখে, তবুও তার মনে খুঁতখুঁত লাগে। তার আদর ভালোবাসায় কমতি নেই তো। তারেক নেওয়াজ এগিয়ে এসে বলে, মেয়ে তো সবার আগে আমার, কিন্তু মেয়ে দেখি মাকে পেয়ে বাবাকে ভুলে যাচ্ছে। তারেক নেওয়াজের কথায় মায়রা হেসে ফেলল। শাশুড়িকে ছেড়ে শ্বশুরের সামনে গিয়ে বলে, বাবা, আমার মনে হচ্ছে আপনি হিংসুটে হয়ে গিয়েছেন। তারেক নেওয়াজ হেসে মায়রার মাথায় হাত দিয়ে বলে, মেয়ের জন্য একটু আধটু হওয়াই যায়। মায়রা আবারও হাসল। তারেক নেওয়াজ মৃদু স্বরে বলে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও আম্মু, পরে কথা হবে। মায়রা মাথা নেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে ইরফান ঝট করে মায়রাকে করে তুলে নেয়। মায়রা চোখ বড় বড় করে বলে, আরে কি করছেন, নামান আমায়। শুদ্ধ আয়েশ করে সোফায় বসে হেসে বলে, মামা জানো, মুরগিকে খপ করে ধরাই শিয়ালের কাজ। তারেক নেওয়াজ বোধহয় শুদ্ধর কথা বুঝেছে। এই বাদর ছেলেকে কে না চেনে। তবে কিছু বলল না, শুধু একটু হাসল। মায়রার প্রতি ইরফানের এই কেয়ার তার জীবনে অনেক বড় কিছু পাওয়া মনে হয়। মায়রা ইরফানের বুকে একটা কিল দিয়ে বলে, অসভ্য লোক, নামান বলছি। ইরফান ভাবলেশীনভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে গম্ভীর স্বরে বলে, নো। মায়রা হতাশার নিঃশ্বাস ফেলে। এমনিতেও তার শরীর দুর্বল লাগছে খুব, তাই বলে সবার সামনে করে নিতে হবে? এই লোকটা জীবনেও ভালো হবে না। মায়রা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমিয়েছিল। মাত্র ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে ইরফানকে দেখল না। বেড থেকে নেমে বাইরে দৃষ্টি দিলে দেখল বিকাল গড়িয়েছে, সন্ধ্যা নামবে নামবে ভাব। মায়রা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে ঘর থেকে বের হয়। সিঁড়ি বেয়ে নিচে নামলে ইনায়ার ঘর থেকে ইনায়ার কথা শুনতে পেয়ে মায়রা দ্রুত ইনায়ার ঘরে যায়। ইনায়া ফোনে কথা বলছিল। মায়রাকে দেখে ফোনে আর একটু কথা বলে ফোন রেখে দেয়। মায়রা এগিয়ে গিয়ে ইনায়ার পাশে বেডের উপর পা তুলে বসে, জড়িয়ে ধরে হেসে বলে, আপু কখন আসলে এই বাড়ি? ইনায়া মায়রার পিঠে হাত দিয়ে বলে, কিছুক্ষণ আগেই এসেছি, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। মায়রা ইনায়াকে ছেড়ে বলে, আপু তোমাকে অনেক অনেক অভিনন্দন, বাচ্চাটা কবে বের হবে? মায়রার প্রথম কথায় ইনায়া একটু লজ্জা পেলেও মায়রার বাচ্চামি কথায় হেসে ফেলে। মায়রা উৎফুল্ল কণ্ঠে বলে, আমি খালা হওয়ার জন্য খুব এক্সাইটেড। ইনায়া হেসে বলে, কিন্তু তুমি তো মামি হবে। মায়রা মুখ ফুলিয়ে বলে, ও হ্যাঁ, খালা মামি দুটোই হব। তোমার বোন হই না আমি, সেদিক থেকে আমি আগে খালা, তারপর তোমার ভাইয়ের জন্য মামি হয়ে যাব। ইনায়া হাসলো মায়রার কথা শুনে।
মায়রার হঠাৎই পাশের টেবিলে একটা ওয়ালমেট এর মতো কিছু চোখে পড়লো। হাত বাড়িয়ে সেটি হাতে নেয়। শক্ত কাগজের ওপর অনেক সুন্দর একটি প্রকৃতির দৃশ্য। চারিদিকে গাছপালা, উঁচু উঁচু পাহাড়, কিছু পাহাড়ের গা ঘেঁষে বেয়ে ঝর্ণা বেয়ে নামছে। মায়রার অবাক হয়ে বলে, ওয়াও, কি সুন্দর! এটা কোন জায়গা আপু? মনে হচ্ছে কেউ ক্যামেরা দিয়ে ফটো তুলেছে। ইনায়া হেসে বলে, কোন জায়গা আমি তো নিজেই জানি না, আর এটা ক্যামেরার পিক না। মায়রা অবাক হয়ে বলে, তাহলে কি? ইনায়া হেসে বলে, ভাইয়ার হাতে আঁকানো, অনেক আগে এঁকেছিল, আমি তুলে রেখেছি, আজ বের করেছি, বাধাই করে নিয়ে যাব। মায়রা বিস্ময় চোখে তাকায় ইনায়ার দিকে, গালে হাতে দিয়ে বলে, কি এত সুন্দর আঁকার হাত! আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা হাতে আঁকানো। ইনায়া হেসে বলে, ভাইয়ার আঁকার হাত ছোটবেলা থেকেই ভালো, অনেক আগে টুকটাক এমন আঁকতো, আমি জেদ করেও কিছু কিছু এঁকে নিতাম। মায়রার গালে হাত দিয়ে দৃশ্যটির দিকে তাকিয়ে বলে, তোমার ভাইয়ের কত গুণ! আমি তো পুরাই ফিদা হয়ে গেলাম গো। মায়রার কথা শুনে ইনায়া হেসে বলে, তোমারই বল, যত খুশি ফিদা হও। মায়রা একটু লজ্জা পেল, তবে কিছু বলল না, মৃদু হাসল। মায়রা ইনায়ার ঘর থেকে এসে মাগরিবের নামাজ পড়ে নেয়। এরপর বেডের উপর গিয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। ইরফান কোথায় গিয়েছে? ঘুম থেকে ওঠার পর থেকে দেখছে না। মায়রার ভালো লাগছে না। হঠাৎই তার চোখে পড়ে ইরফানের সেই ভেতরের ঘরের দরজা বেশ অনেকটা খোলা। মায়রার চোখ দুটো চকচক করে ওঠে। এই ঘরে কি আছে তার দেখার অনেক ইচ্ছা। আজ সুযোগ পেয়েছে, দ্রুত বেড থেকে নেমে ঘরটির সামনে দাঁড়ায়। দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দিলে ঘরটি অন্ধকার লাগলো, তবে একবারে অন্ধকার নয়, ড্রিম লাইটের জ্বালানো হয়েছে। মায়রা মাথা নিচু করে দেখে দেখে ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর মাথা উঁচু করে সামনে তাকালে জোরে সোরে এক চিৎকার দেয়। ইরফান কিছু কাজে অফিসে গিয়েছিল, মাত্র ফিরেছে। যখনই তার ঘরে প্রবেশ করেছে, পাশের রুম থেকে মায়রার চিৎকার শুনে দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। ঘরটিতে গিয়ে আগে ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে দেয়। মায়রা ইরফানকে দেখে দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে চোখ খিচে নেয়। ইরফান দু হাতে আগলে নেয় মায়রাকে, মৃদু স্বরে বলে, ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার। কথাটা বলে মায়রার মাথায় ঠোঁট ছোঁয়ায় ইরফান। ইরফান মৃদু স্বরে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রার শরীর মৃদু কাঁপছে। ইরফান মায়রাকে নিচের থেকে সরাতে চাইলে মায়রা নিজেই ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। রেগে চেঁচিয়ে বলে, কি এনে রেখেছে এই ঘরে? আমি কত ভয় পেয়েছি জানেন? ভয়ের চোটে এখনো ঠিকভাবে কথা বলতে পারছে না মায়রা। ইরফান দেখলো ভয়ে মায়রার যেমন কণ্ঠ মৃদু কাঁপছে, তেমনি রেগে থাকার ফলে নাকের পাটা ফুরিয়ে ফেলেছে। চোখগুলো কেমন বড় বড় করে তার দিকেই চেয়ে আছে। মৃদু হাসল ইরফান। মায়রা আরও রেগে যায়। সে এই লোকটার জন্য ভয় পেল, আর উনি দাঁত বের করছে। ইরফান এগিয়ে গিয়ে মায়রাকে টেনে জড়িয়ে ধরে। মায়রা মোচড়ামুচড়ি করে রেগে বলে, আমি বুঝেছি আপনি আমাকে ভয় দেখানোর জন্যই এখানে কিছু রেখেছেন, এই জন্য আজ দরজাও খুলে রেখেছেন। অসভ্য লোক আপনি। ইরফান ভ্রু কুঁচকে মায়রার দিকে চেয়ে আছে। দু হাতে মায়রাকে আরেকটু শক্ত করে ধরে বলে, ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। মায়রা চোখ ছোট ছোট করে তাকায়, মানে তাকে সত্যি সত্যি ভয় দেখানোর জন্য কিছু এনে রেখেছে এই লোক। কত বড় খারাপ! তার কাছে তো জলজন্ত মানুষ লেগেছে। মায়রা রেগে আবারও কিছু বলতে গিয়ে থেমে যায়। লোকটা এই ঘরে কি রেখেছে? সব ভাবনা রেখে মাথাটা পিছন দিকে ঘুরিয়ে আবারও সামনে তাকাতে গিয়েও তাকায় না। মুহূর্তে রাগ মিলিয়ে গিয়ে চোখে মুখে বিস্ময় ভর করে। ইরফান মায়রাকে ছেড়ে মায়রাকে উল্টো ঘুরিয়ে দাঁড় করায়। এরপর পিছন দিক থেকে দু হাতের বন্ধনীতে জড়িয়ে নিয়ে মায়রার গালের সাথে তার গাল লাগায়। চাপদারির খোঁচা লাগে মায়রার গালে, তবে মেয়েটার সেদিকে খেয়াল নেই। ইরফান আর চোখে মায়রার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকায়। হাতের বাঁধন আরেকটু শক্ত করে ঠান্ডা গলায় বলে, ইউ নো বার্ড ফ্লাওয়ার, শি ইজ মাই ফার্স্ট ওয়াইফ। মায়রা ঢোক গিলে সামনে দেয়ালের দিকে ডান হাতের আঙুল তাক করে থেমে থেমে বলে, কিন্তু ওটা তো আমি। ইরফান সূক্ষ্ম হাসল, সামনে দেয়ালের দিকে দৃষ্টি দেয়, মৃদু স্বরে বলে, তোমার সাথে ফার্স্ট মিট। মায়রা অবাক হয়ে তাকিয়ে থাকে। সামনের পুরো দেয়াল জুড়ে অনেক বড় একটি মেয়ের পিঠ, পরনে সবুজ রঙের জামা, পায়জামা, ওনা। মেয়েটি পুকুরে পা ডুবিয়ে বসে আছে, তার মাথা নিচু,
খোপা করা চুলগুলো আধখোলা হয়ে ঘাড়ে নেমেছে। মায়রার কাছে মনে হলো পুরো দেয়ালটি তার গ্রামের সেই পুকুর, যার আশেপাশে বেশ গাছপালা, আর পুকুরের পাড়ে মায়রা চুপটি করে বসে আছে। ছবিটির ডান দিক থেকে তোলা, মুখ বোঝা যাচ্ছে না, তবে মায়রা এক দেখাতেই নিজেকে চিনে নিয়েছে। এই গ্রাম, এই পুকুর সে কি করে ভুলবে? এখানে তো সে প্রায় প্রতিদিনই গিয়ে বসে সকালে হাওয়া উপভোগ করত। ছবিটি এত জীবন্ত লাগছে, মায়রা কথা বলার ভাষা হারায়। দেয়ালটিতে দৃষ্টি রেখেই কণ্ঠে বিস্ময় ফুটিয়ে বলে, এটা কি আপনার ক্যামেরা? মায়রার কথার মাঝেই ইরফান বলে। ইটস হ্যান্ড পেইন্টেড। ইরফানের কথাটা শুনে মায়রা ঠিক কিভাবে অবাক হবে বুঝতে পারে না। এটা হাতে আঁকানো? মায়রার হঠাৎই মনে পড়ল ইনায়ার কথা, সাথে সেই প্রকৃতি আঁকা ছবিটি। তার মানে ইরফান তার এই পিক নিজের হাতে এঁকেছে? মায়রা অবাকের ওপর অবাক হয়। দ্রুত পেছন ফিরতে নিলে পাশের দেয়ালে চোখ পড়ে মায়রা দৃষ্টি সেখানে আটকে যায়। মাঠের মাঝে মায়রা পা ছড়িয়ে বসে আছে, হাতে বার্ড ফ্লাওয়ার সেই ছোট্ট ছেলেটি তাকে এনে দিয়েছিল। সে সেগুলো নিয়ে মাঠের মাঝে গিয়ে বসেছিল। এটা তো সেই পিক। তার পাশে আরেকটি পিক, তার গ্রামের একটি গাছের নিচে মায়রা বসে আছে। তার ব্যাক সাইড, মায়রার মনে আছে লাবিবের বাবা তার মুখের সামনে থেকে খাবার ছুঁড়ে ফেলেছিল বলে এই গাছের নিচে সে সেই বিকেলে মন খারাপ করে বসেছিল। তার পাশে আরেকটি পিক, চোখে পড়ল এক অন্ধকারের মাঝে মায়রা দাঁড়িয়ে আছে, তার উপর হালকা আলোর ঝিলিক। তার থেকে একটু দূরে ইরফান দাঁড়িয়ে আছে। ইরফানকে ভীষণই ঝাপসা লাগে, তবুও মায়রা এক দেখাতেই চিহ্ন এটা ইরফানই। সে সেই রাতে ইরফানকে প্রথম দেখেছিল, এভাবেই ঝাপসা শীষ বাজাতে শুনেছিল। সেদিন চিনতে পারেনি, তবে আজ চিহ্ন। এই দেয়ালের পুরো অংশ জুড়ে এই তিনটি পেইন্টিং। মায়রা বিস্ময় কাটিয়ে উঠতে পারে না। ইরফান মায়রাকে পাশের দেয়ালের দিকে ঘুরিয়ে দেয়। মায়রা এই দেয়ালটিতেও বিস্ময়ে দৃষ্টি বোলায়। পরনে কালো শার্ট, প্যান্ট, মাথায় কালো হেলমেট। লোকটি বাইকের উপর বসে আছে, আর বাইকের সামনে মায়রা দাঁড়িয়ে আছে। মায়রার মনে আছে সে একদিন সকালের দিকে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় খেলছিল তার বান্ধবীদের সাথে। তখনই কালো পোশাক, কালো বাইক, কালো হেলমেট পরা এক লোকের বাইকের সাথে সে ধাক্কা খেয়েছিল, আর রেগে লোকটাকে কালা মামা কালা মামা বলেছিল। এটা তো সেই পিক, তার মানে এটা ইরফান ছিল। মায়রার অবাকের মাত্রা বাড়ছে তো বাড়ছেই। একই দেয়ালে মায়রার প্রথম শাড়ি পরা পিক, যেদিন ফাইজ ইনায়াকে দেখতে এসেছিল। সেদিন তার শাশুড়ি মা তাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। এরপর ইরফান তাকে কোলে করে ঘরে এনে বলেছিল শাড়ি খুলতে। মায়রা পিকটির দিকে সূক্ষ্ম নজরে দৃষ্টি বোলায়। সে একদম দেয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলোমেলো শাড়ি, মাথাটা একদম নিচু, মুখ দেখা যায় না। পাশে আরেকটি পিক, একটি জনমানবহীন মাঠ, সামনে পুকুর। মায়রা শাড়ি পরে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, চুলগুলো কোমর ছুঁয়েছে। মায়রার মনে পড়ল সে তার এসএসসি এক্সাম শেষে গ্রামে ত্রিনা বেগমের থেকে শাড়ি নিয়ে পড়েছিল। এটা সেই পিক। মায়রা দৃষ্টি ঘুরিয়ে দরজার সাথে দেয়ালে দৃষ্টি দিলে নিজের আরেকটি পিক দেখতে পায়। এটি দেখে মায়রা লজ্জা পায়। মায়রা দেয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাড়িটি বেশ খোলামেলাভাবে পরা। ইরফান সব এত নিখুঁতভাবে এঁকেছে, মায়রার এটা দেখে আরও অস্বস্তি লাগে, লজ্জারা ঘিরে ধরে। মায়রা কয়েকদিন আগে ইরফানের প্রতি ভুলভাল চিন্তা করে ইরফানের কাছে নিজেকে সমর্পণ করতে খোলামেলাভাবে শাড়ি জড়িয়েছিল। এটা সেই রাতের পিক। মায়রা ঘরটির প্রতিটি দেয়ালে আবারও নজর বোলায়। তার মনে হলো সে ক্লাস 9 থেকে আজ পর্যন্ত তার কিছু স্মৃতি লাইভে দেখল, তবে সেসব ভিডিওতে নয়, বরং তার শিশুওয়ালার হাতে পেইন্ট করা পিক। মায়রা দৃষ্টি ফিরিয়ে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকেই তাকিয়ে আছে, তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। মায়রা বিস্ময় কাটিয়ে কথাই বলতে পারে না। ইরফান দু হাতের মাঝে মায়রার ছোট মুখটা আগলে নেয়, মৃদু স্বরে বলে, ইউ আর মাই বার্ড ফ্লাওয়ার। মায়রা শুধু তাকিয়ে থাকে ইরফানের দিকে, আর তার আর কত অবাক হওয়ার বাকি আছে। বিস্ময় কণ্ঠে বলে, আপনি ভার্সিটির লেকচারার, পেইন্টার, ফটোগ্রাফার, বিজনেসম্যান। একটু থেমে বলে, আপনার আর কোনো গুণ লুকানো আছে কি? মায়রার কথা শুনে ইরফান সূক্ষ্ম হেসে বলে, মেবি। মায়রা আগের চেয়েও অবাক হয়ে বলে, কি? ইরফান মায়রার চুলগুলো দু হাতে কানের পিঠে গুজে দিয়ে বলে, আই ডোন্ট নো। মায়রা চোখ ছোট ছোট করে বলে, আপনি জানেন না মানে? ইরফান মায়রাকে ছেড়ে বলে, তুমি আমার গুণ জানতে চেয়েছো, বাট আই কান্ট সি মাই ওন কোয়ালিটিস।
মায়েরা বলার মতো কিছু পেল না, খুব ভালোই বুঝলো ইরফান অদ্ভুত ক্যারেক্টারের মানুষ, আর সেই অদ্ভুতের মাঝে শুধু আলো দিয়ে ভরা। মায়েরা ইরফানকে খুব মনোযোগ দিয়ে দেখল। ইরফানের গায়ে সাদা শার্ট, পরনে সাদা গ্যাবার্ডিন প্যান্ট। ইরফানের গায়ের রংটাও বেশ ফর্সা। মায়েরা দৃষ্টি উঠিয়ে ইরফানের বাদামি চোখের মণিতে দৃষ্টি রেখে মৃদু হেসে বিড়বিড় করে, শুভ্র পুরুষ। ইরফান শুনেছে মায়রার বলা শব্দ দুটি। মায়রার গালে বুড়ো আঙুল চালায় দৃষ্টি মায়রার চোখে নিবদ্ধ রেখে মৃদু স্বরে বলে, পুরুষ, নাইস নেম, আই লাইক দিস নেম। মায়রা লজ্জা পেয়ে চোখ জোড়া নামিয়ে নেয়। মায়রার একটি জিনিস ভীষণ অবাক লাগছে, তার এতগুলো জীবন্ত পিক অথচ কোনো পিক তার মুখ চোখ আঁকানি। যদিও প্রায় সব পিকে মায়রার হয় মাথা নিচু নয়তো মায়রার ব্যাক সাইড, তবু একটু হলেও সেখানে মুখ বোঝা যাওয়ার কথা। সেখানে সে তার চোখ মুখের অস্তিত্ব পায়নি। মায়রা বুঝেছে ইরফান ভীষণই নিখুঁতভাবে পেইন্ট করে, যার ফলে পিকের মানুষকে চিনতে তার মুখ দেখারও প্রয়োজন পড়েনি মায়রার। একটু অসুবিধা হবে না কারো চিনতে। তবুও মায়রার কৌতূহল হয়, মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা, আপনি আমার চোখ মুখ পেইন্ট করেননি কেন? ইরফান মৃদুস্বরে বলে, প্রয়োজন পড়েনি তাই। একটু থেমে আবারও বলে, One reason is that you are a stupid girl. I don't like you. ইরফানের কথা শুনে মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। এখনো বলছে তাকে পছন্দ করে না, কি ঘাট তেরা লোক ভাবা যায়। বিরক্ত হয়ে দু হাত তুলে ইরফানের চাপদারি টেনে ধরে। ইরফান দ্রুত মায়রার হাত দুটো ছাড়িয়ে নেয়, ধমকে বলে, স্টুপিড, কি করছো? মায়রা রেগে বলে, আপনি মিথ্যাবাদী। ইরফান মায়রাকে দু হাতে তার জড়িয়ে নিয়ে বলে, আমার এইচএসসি এক্সাম শেষে আমি আমাদের একটা ফ্যামিলি ফটো পেইন্ট করেছিলাম। বাবা বকেছিল অনেক, সাথে পিকটি পুড়িয়ে দিয়েছিল, কজ চোখ মুখ সহ এঁকেছিলাম। দ্যাটস নট রাইট, বাট এরপর থেকে আমি পেইন্টিং থেকে দূরে ছিলাম। তোমাকে দেখার পর আবারও স্টার্ট করেছি, দ্যাটস ইট। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। সে ইরফানকে যত দেখছে অবাক হচ্ছে। প্রথম প্রথম যখন তার বিয়ে হয় তখন ইরফানকে একটু একটু ভালো ভেবেছিল, কিন্তু মানুষটার মাঝে যে এত সুন্দর সুন্দর গুণ লুকায়িত এটা সে কল্পনাই করেনি। মায়রা অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে অনেক মেরেছেন। ইরফান মায়রার কপালে চুমু আঁকে। মায়রার চোখের দিকে তাকিয়ে বলে, বাট আই হ্যাভ ফেল্ট মোর পেইন দেন ইউ। একটু থেমে নরম গলায় বলে, বডি তোমার, হার্ট হই আমি। ইটস ভেরি ডিফিকাল্ট ক্যালকুলেশন। ইউ আর এ ম্যাজিশিয়ান টু মি। মায়রা ভীষণ আবেগী হয়ে পড়ে। ইরফান না বললেও তো সে বোঝে তার ব্যথায় ইরফান ব্যথা পায়। মায়রার নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয়। নিজেকে ছোট থেকে এত বড় বৃতৃষ্ণা নিয়ে বড় হওয়া মেয়েটা তার কল্পনার চেয়েও বেশি ভালোবাসা পেয়ে গেছে তার ভালোবাসার মানুষের কাছে। আবেগে মায়রার চোখ জোড়া ভিজে ওঠে। ইরফান মায়রার মাথা তার বুকে চেপে মাথায় চুমু আঁকে। মায়রা দু হাতে ইরফানকে জড়িয়ে ধরে। তার মনে পড়ে সে তার শ্যামামাকে কত অভিযোগ করেছে, কত আফসোস করেছে তার শ্যামামা কেন তাকে নিয়ে যায়নি। আল্লাহ যেন তাকে তার শ্যামামায়ের কাছে পাঠায়নি। অথচ আজ মনে হয় সে মরে গেলে তার শিশুওয়ালা এত ভালোবাসা কে নিত। চোখের কোণ ঘেঁষে সুখ মিশ্রিত এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তবুও ইরফানের পানি অভিমানী বাণী ছুড়ে দেয়, আমার খারাপ লোক সব লুকিয়ে রেখেছিলেন, কিছু নিজে থেকে বলেননি। আজ এই ঘরে আমি নিজে থেকে না আসলে তো তাও জানতে পারতাম না। ইরফান মায়রার কথাগুলো মন দিয়ে শুনল। মায়রা গালে ঠোঁট ছুঁয়ে রেখে বিড়বিড়িয়ে বলে, লাভ ইজন্ট ফর শো। মায়রা চোখ বুঝে মৃদু হাসল। ইরফানকে আরো শক্ত করে ধরল। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, চলে যাচ্ছি না। মায়রা লজ্জা পায়, তবে ছাড়ল না ইরফানকে। ভালোই বুঝলো এই লোকটা সুযোগ পেলেই তাকে জানায়। গতকাল মায়রার সাথে দেখা করে ইনায়া আবারও এই বাড়ি চলে এসেছে। সকাল সকাল নাস্তা করে বেডের উপর বসে আছে ইনায়া। ফাইজ ডিভানে বসে ল্যাপটপে কিছু করছে। ইনায়া অসহায় চোখে চেয়ে থাকে। যেদিন থেকে জেনেছে ইনায়া মা হবে, ফাইজ তার সাথে ঠিক করে কথা বলে না। সে কখন থেকে ইনায়া ফাইজের দিকে তাকিয়ে আছে। ফাইজ একবারও তার দিকে তাকায়নি। ইনায়া বেড থেকে নেমে দাঁড়ায়। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফাইজের সামনে গিয়ে দাঁড়াবে। তখনই শাড়ির সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে ফাইজের উপর। ল্যাপটপ ঠাস করে বন্ধ হয়ে যায়। ফাইজ দ্রুত ইনায়াকে আগলে নেয় দু হাতে। ইনায়া ভীষণ ভয় পেয়েছে। দু হাতে ফাইজের গলা শক্ত করে জড়িয়ে ধরে। ফাইজ চোখ বুঝল। এত রাগ লাগছে তা যদি সে এই মেয়েকে বোঝাতে পারত।
রাগে দাঁতের দাঁত চেপে চিল্লিয়ে বলে, লিটল কুইন, তুমি তো নিজেই লিটল বাচ্চা, সেখানে তুমি আমার বাচ্চাকে পেটে নেওয়ার সাহস করলে কি করে? আনসার করো, নয়তো আজ থাপ্পড় তুমি খাবেই একটা, বলো। ইনায়া ঢোক গিলে ফাইজের কোল থেকে উঠতে নিলে ফাইজ ইনায়াকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে ধমকে বলে, যা বলেছে আনসার করো ফার্স্ট। ইনায়া ধমক খেয়ে কেঁপে ওঠে। তার ভাইয়ের মতোই এই লোকটা। ইনায়া হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। ফাইজের রাগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়ে তাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করেনি। তাদের বিয়েটাই হয়েছে মাত্র কমাস হলো, আর এই মেয়ে মা হয়ে বসে আছে, সে জানেই না। ফাইজ আবারও ধমকে বলে, আমি বাইরের মানুষ, আমাকে একবার বলবে না? কেন বলনি লিটল কুইন? প্রথম কথাটা ধমকের সুরে বললেও লাস্ট লাইনটা না চাইতেও নরম হয়ে যায়। ইনায়া মিনমিন করে বলে, আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, তাই বলে বিয়ের 2-3 মাসের মাথায়? ইনায়া আর চোখে ফাইজের দিকে চেয়ে বলে, আমি মা হতে চাই, আমার 3টা ফ্রেন্ড মা হয়েছে। ফাইজ শান্ত গলায় বলে, তুমি কি মা হওয়ার জন্য আমাকে বিয়ে করেছিলে? ইনায়া ছোট করে বলে। হুম। ফাইজ বিস্ময় কণ্ঠে বলে, মানে আমার কোনো ইম্পর্টেন্টই দেখছি না তোমার কাছে, শুধু মা হতে বিয়ে করে নিলে? ইনায়া ফাইজের দিকে চেয়ে বলে, ইম্পর্টেন্ট আছে বলেই তো আপনার বাচ্চার মা হয়েছি। আপনার ইম্পর্টেন্ট না থেকে শুধু বাচ্চার মা হতে চাইলে তো যে কারোরই বাচ্চার মা হয়ে যেতাম। ফাইজ হাসবে না রাখবে বুঝলো না। হতাশার নিঃশ্বাস ফেলে বলে, বুঝেছি লিটল কুইন, আমার ইম্পর্ট্যান্ট আছে, কিন্তু আমি তো টেনশনে আছি। আমার বাচ্চা হয়ে গেলে তুমি তো আমাকে আমার ইম্পর্ট্যান্ট বোঝাতে এই একটা লাইনই বলবে, সারাদিন বাচ্চাকে নিয়ে বসে থাকবে মনে হচ্ছে। ইনায়া চোখ ছোট ছোট করে বলে, আপনি আপনার বাচ্চার সাথে হিংসা করছেন? ফাইজ মৃদু হেসে বলে, অবশ্যই, তার মা ওভার পাকনি, আমাকে একটু বউয়ের সাথে শান্তিতে 6টা মাস থাকতে দিল না। মা বাচ্চার লেজ ধরে টেনেছে, বাচ্চাটাও সুরসুর করে তোমার পেটের ভিতরে এসে পড়েছে, আর এদিকে আমার হলো যত কষ্ট। ইনায়া অদ্ভুতভাবে তাকায় ফাইজের দিকে। এই লোকটা তার ইরফান ভাই আর শুদ্ধ ভাইয়ের মিক্সড কপি। একবার ভয়ঙ্কর রাখবে তো আরেকবার কী সব আজগুবি কথা বলবে। ফাইজ ইনায়াকে জড়িয়ে ধরে বলে, বাচ্চাটা হয়ে গেলে আম্মুর কাছে ওকে রেখে আমরা হানিমুনে যাব, ওকে লিটল কুইন? ইনায়া শব্দ করে বলে, জীবনেও না, আমি আমার বাচ্চা রেখে কোথাও যাব না। ফাইজ ইনায়ার গালে ধরে নিজের দিকে ফেরায়, এরপর অসহায় কণ্ঠে বলে, কুইন বউ, তুমি তোমার ভাইয়ের মতো নিষ্ঠুর হয়েছো কেন? বাচ্চা না হতেই আমাকে টাইম না দেওয়ার ফোন দিয়ে এটেছো। বাচ্চাটা পৃথিবীতে আসলে তুমি আমাকে চিনবেই না। বুক জ্বলে গেল আমার। ইনায়া হতাশার সুরে বলে, আপনি এমন ড্রামাবাজ কেন? ফাইজ ইনায়ার গালে চুমু খেয়ে বলে, আমাকে অনেক টাইম দেবে, আমাদের 100টা বাচ্চা হলেও আমার টাইম 16 আনা চাই। লিটল কুইন ছাড়া আমার চলেই না। ইনায়া মুখ ফুরিয়ে বলে, আপনি আমার সাথে অনেকদিন ঠিক করে কথা বলেননি। ফাইজ ইনায়ার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, এরপর মৃদু স্বরে বলে, তুমি মা হওয়ার মতো বড় হয়ে যাওনি লিটল কুইন, তোমার আমাকে একবার জানানো উচিত ছিল, তোমাকে নিয়ে আমার টেনশন হয়। ইনায়া ফাইজের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, স্বামীরা বেশি বেশি ভালোবাসলে বউদের মা হতে কোনো প্রবলেম হয় না। ইনায়ার কথায় ফাইজ শব্দ করে হেসে ফেলল। ইনায়া একটু লজ্জা পায়। ফাইজ হাসি থামিয়ে বলে, আসো দেখি, ভালোবাসি। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলার আগেই ফাইজ ইনায়ার ঠোঁট জোড়া দখল করে নেয়। বেশ কিছুক্ষণ পর ইনায়াকে ছেড়ে দেয় ফাইজ। ইনায়া চোখ বুঝে রেখেছে। ফাইজ ইনায়ার দিকে তাকিয়ে হাসত, মৃদু স্বরে বলে, আরো ভালোবাসা লাগবে লিটল কুইন। ইনায়া চোখ বুঝে রেখেই ফাইজকে ঠেলে মিনমিন করে বলে, আর লাগবে না। ফাইজ দুষ্টু হেসে বলে, কিন্তু আমার তো আরো ভালোবাসা দিতে ইচ্ছে করছে। ইনায়া কিছু বলল না। ফাইজ ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরে। তার লিটল কুইনের মাঝে আরেকটি লিটল কুইন নয়তো লিটল কিং আছে। ভীষণ ভালো লাগে, শান্তি শান্তি লাগে। তবে ইনায়ার জন্য ভয় পায়। তার লিটল কুইন তো ছোট, হাতের বাঁধন আরেকটু শক্ত করে মৃদু স্বরে বলে, আর কখনো আমায় না জানিয়ে কিচ্ছু করবে না, ওকে? ইনায়া ছোট করে বলে, হুম। তারেক নেওয়াজ, রুমা নেওয়াজ, ত্রিনা বেগম, ইরফান, মায়রা, শুদ্ধ সবাই ফাইজদের বাসে এসেছে মূলত শুদ্ধ আর ফারার বিয়ের ডেট ফিক্সড করতে। মায়রা ছটফটে মন নিয়ে ইরফানের পাশে বসে আছে। ছটফটানির কারণ হলো সে ফারার সাথে দেখা করবে, কিন্তু আসার পর থেকে সবাই শুধু কথাই বলে যাচ্ছে। মায়রার ঘুম পাচ্ছে এভাবে বসে থাকতে। ধান্দার মাঝে ইরফানের হাতের সাথে মাথা ঠেকালো। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায়।
সবার সামনে এভাবে মাথা ঠেকিয়েছে বুঝতে পেরে মায়েরা দ্রুত সোজা হয়ে বসে। পাশ ফিরে তাকালে দেখলো ইরফান তার দিকেই তাকিয়ে আছে। মৃদু স্বরে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? খারাপ লাগছে? বাসায় যাবে? মায়েরা সবার দিকে তাকিয়ে দেখলেও সবাই কথা বলে ব্যস্ত। সে কিছু বলার আগেই ফাইজ ওপাশ থেকে বলে, কি হয়েছে? ইরফান বলে, আমাকে ইমার্জেন্সি একটা রুম দে। মায়েরা মাথায় হাত দেয়। মানে কি ভাবছে এলো। ইরফানের হাত ধরে টেনে বলে, রুম কি করবেন? ইরফান মায়েরার দিকে তাকিয়ে বলে, তুমি সিক, ডোন্ট টক। মায়েরা বিস্ময় কণ্ঠে বলে, মানে কি? আমি কখন অসুস্থ হলাম? ইরফান মৃদু স্বরে বলে, হয়েছো? মায়েরা বিরক্ত হয়ে বলে, হয়নি, আমি বিরক্ত হচ্ছিলাম আর এখনো হচ্ছি, বুঝেছেন? একটু থেমে ফিসফিসিয়ে বলে, আমি ফারা আপু আর রিয়ানা আপুর কাছে যেতে চাই। ইরফান আর কিছু বলল না। ফাইজকে বলে ইনায়াকে এসে মায়রাকে নিয়ে যেতে। কিছুক্ষণ পর ভেতর থেকে ইনায়া আসতে মায়রা উঠতে নেয়। ইরফান মায়রার হাত টেনে মৃদু স্বরে বলে, 10 মিনিটস পর চলে আসবে, ওকে? মায়রা অবাক হয়ে বলে, কেন? ইরফান গম্ভীর গলায় বলে, আমি বলেছি তাই। আজকে আমি ইয়ানা আপুর সাথে এখানে থাকবো, আপনার সাথে আবার কালকে দেখা হবে। বাই বাই শুভ্র পুরুষ, বার্ড ফলোয়ার। মেসেজটি পাঠিয়ে মায়রা মনে মনে হাসল। ওপাশে ইরফান মায়রার মেসেজটি পড়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে কিছু সময়। এরপর ফোনের আলো অফ করে ফোন পকেটে রেখে দেয়। বিড়বিড় করে, তোমার বাদরামি আমি ছুটাবো, জাস্ট একবার হাতের কাছে পাই। শুদ্ধ ইরফানদের অপর পাশে বসেছে। তার কোণেও যেন হাঁসফাঁস লাগছে। ফাইজ শুদ্ধর পাশে বসলে শুদ্ধ বলে, দোষ আমি এখনও খাট কিনিনি, ভাবলাম শালার কিনের দেওয়া খাটে বাসর করলে হয়তো বেশি ভালো লাগবে। কবে খাট কিনে দিবি রে? ফাইজ চোখ মুখ কুচকে তাকায়। একে ঠিক কি করা উচিত? রেগে বলে, বেয়াদব, আমি সম্পর্কে তোর বড়, এসব ফালতু কথা বললে আমার বোনকে পাবি না, বলে দিলাম। শুধু হাত ঝাড়ার মতো করে বলে, তোর দেওয়ার আশায় ঠেকা বসে আছে সোনা। ফাড়া এমনিতেই আমার। একটু চুপ থেকে সবার দিকে তাকায়। তার মামা, শ্বশুর, মা সবাই কথা বলে ব্যস্ত। শুদ্ধ হতাশ। তার মা মামি ভিতরে গিয়ে ফাড়াকে দেখছে। এসব মানা যাচ্ছে না। তার বউ, অথচ সেই দেখতে পারছে না। এত কষ্ট রাখা যায় না। ফাইজের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, ফাড়া পাখিটা কোথায় রে? ভাই, ওকে দেখার ব্যবস্থা তো কর। এত আয়োজন করে এসে ওকে একটু দেখতেও পারছি না। সেই কালকে দেখেছি, প্রায় 20 ঘন্টা হলো ওকে না দেখে। আমার 10 কেজি ওজন কমতে যাচ্ছে। প্লিজ কিছু একটা কর সোনা। ফাইজ ভাবলেশীন ভাবে বলে, না। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, এমনিতেই আমার আগে বাবা হয়ে মারাত্মক বড় অপরাধ করেছিস, আবার নানা করছিস। কথাটা বলে ফাইজের হাত ধরে উঠে পড়ে। ফাইজের বাবা শুদ্ধর উদ্দেশ্যে বলে। শুদ্ধ মৃদু হেসে বলে, ছাদ থেকে ঘুরে আসি আঙ্কেল। ফাইজের বাবা হেসে বলে। শুদ্ধ ফাইজের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, ফাড়াকে ছাদে পাঠাতো সোনা। তোর বাচ্চাকে আমি 1 টাকা দামের পুরো একটা চকলেট কিনে দেবো, প্রমিস। ফাইজ হেসে বলে, ছাদে গিয়ে আরো 10 কেজি ওজন কমিয়ে আন যা। আমার বোন যাবে না, বিয়ের আগে 100 হাত দূরে থাকবে ওর থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায়। 1 সপ্তাহ পর বিয়ে, সে তার বউয়ের থেকে 1 সপ্তাহ দূরে থাকবে? অসম্ভব। রেগে বলে, এই একদম শত্রুতা করবি না, নয়তো ইয়ানাকে আমাদের গ্রামে নিয়ে গিয়ে একদম গুপ্ত ঘরে রাখবো বলে দিলাম। ফাইজ পাত্তা দিল না। শুদ্ধ আর একে ঘাটল না। পকেট থেকে ফোন বের করে ফারার নাম্বারে কল করে। সবগুলো ব্রিটিশ। তার বউকে তাকেই রাখতে হবে। দুপুর গড়িয়ে বিকেলের ঠান্ডা মৃদু হাওয়া বইছে। শুধু ছাদে দাঁড়িয়ে আছে প্রায় 15 মিনিট হলো। বিরক্ত সে। ফারা আসে না কেন? ভাবনার মাঝে পেছন থেকে কণ্ঠ ভেসে আসে, শুদ্ধ ভাই। শুদ্ধ পিছু ফিরে তাকায়। ভাই বলায় রেগে গেলে ও ফারার দিকে চেয়ে দৃষ্টি শীতল হয়। ফারা লাল রঙের একটি শাড়ি পরেছে। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, মাথায় আঁচও টানা, চোখে কাজল দিয়েছে হয়তো। শুদ্ধ ধরতে পারল না। সে এর আগে কখনো ফারাকে শাড়ি পরে দেখেনি। শুদ্ধ তাকিয়েই রইল ফারার দিকে। ফারা শুদ্ধর দৃষ্টিতে লজ্জা পায়, দৃষ্টি নামিয়ে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ফারার সামনে দাঁড়ায়। মৃদু স্বরে বলে, ফাড়া পাখি, শাড়ি পরলে কেন? ফারা মাথা নিচু করে মিনমিন করে বলে, আম্মু পরিয়ে দিয়েছে। শুদ্ধ ঢোক গিরে বলে, শাড়ি পরলা তোমার আম্মু? সর্বনাশ হলো আমার। আমি এখন কি করব বলো তো? ফারা মাথা নিচু করেই রাখলো 2 হাত কষনায়।
কেন যেন সে লজ্জা পাচ্ছে ভীষণ। শুদ্ধ আশেপাশে তাকালো, চোখ বুজে শ্বাস নিয়ে হঠাৎই ফারাকে দু হাতে আগলে নেয় তার সাথে। ফারা কেঁপে ওঠে, ঢোক গিরে বলে, ছাড়ো, মানুষ আছে। শুধু দু হাতে ফারাকে উঁচু করে ছাদের আড়ালে নিয়ে যায়। ছাদের ঘরের দেয়ালের সাথে ফারাকে ঠেকিয়ে দাঁড় করায়। ফারা এলোমেলো দৃষ্টি ফেলে শুধু শার্টের দুটো বোতাম খুলল। দু হাতে ফারার মুখ আগলে নিয়ে আবেদনময়ী কণ্ঠে ডাকে, ফাঁকি।